তো স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির। স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির, আর ইলেকট্রিসিটির তড়িৎ। তো স্থির স্থির তড়িৎ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর ইলেকট্রিসিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওই চলো যেটা, আর একটা হলো স্থির। চলো যেটা যেটা হলো তারের মধ্যে দিয়ে কি করতে পারে, পরিবাহিত বা চলতে পারে। আর স্ট্যাটিক যেটা ওটা স্থির হয়ে থাকে। আমরা ব্যাটারিতে যে ইলেকট্রিসিটিটা জমা রাখি, আমরা ব্যাটারিতে যে তড়িৎটা জমা রাখি সেটা হচ্ছে স্ট্যাটিক, স্থির অবস্থায় থাকে না ব্যাটারিতে। আর যখন আমরা ওটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি তখন ওটা তারের মধ্যে দিয়ে কি হয়, চলমান হয়, তখন সেটাকে বলতেছে কি, চলতড়িৎ। তো তড়িৎ যেহেতু দুই ধরনের, একটা চলতড়িৎ মানে এর গতিময়তার উপর নির্ভর করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো চলতে পারে আর একটা চলতে পারে না, যেটা জমা থাকে। তো এটা হলো ওই চ্যাপ্টারটা যেখানে আমরা চার্জকে বা তড়িৎকে জমা রাখতে পারি। আচ্ছা, আদান বা চার্জ। আদান বা চার্জ হচ্ছে একেবারে একটা মৌলিক একটা বৈশিষ্ট্য। এটার একটা কারেক্ট ডেফিনেশন বলতে গেলে আসলেই নাই, এটা একটা ধর্ম, জাস্ট একটা ধর্ম। ধর্মকে আমরা কোনো সময় ডিফাইন করতে পারি না, এটা তার একটা বৈশিষ্ট্য জাস্ট। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলো, তো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা কোনগুলা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো এইগুলার যে ধর্ম আছে, এগুলার অনেকগুলো ধর্ম আছে, এর মধ্যে একটা ধর্ম কি, আদান বা চার্জ। প্রোটনকে আমরা ধরে নিছি পজিটিভ, আমরা ধরে নিছি, আমরা বলছি এটা পজিটিভ। ইলেকট্রনটা আবার কি হবে, নেগেটিভ। আর এটা তো নিউট্রাল, এটা চার্জ জিরো। পদার্থ তার এই ধর্মের জন্য তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং নিজ তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে। তো কোনো একটা চার্জ যদি থাকে, তার একটা অঞ্চল জুড়ে একটা প্রভাব থাকবে, তার চারদিকে কি থাকবে, একটা প্রভাব থাকবে। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, একটা নেগেটিভ চার্জ, তো তার চারদিকে একটা অঞ্চল জুড়ে কি থাকবে, তার একটা প্রভাব থাকবে। প্রোটনকে সে আকর্ষণ করবে, অন্য ইলেকট্রন থাকলে তাকে বিকর্ষণ করবে। এই যে যে একটা অঞ্চল, এটাকে বলতেছে আমরা কি, ক্ষেত্র, ফিল্ড, তড়িৎ, তড়িৎ ক্ষেত্র। এটা কিন্তু টুরি না, এটা কিন্তু থ্রি, একটা স্পিয়ারের মতো। একটা ফুটবল আছে না, একটা একটা চার্জ ধরো আছে, তার চারদিকে যে থ্রি ডাইমেনশনাল যে ফিল্ডটা আছে ফুটবলের আকার, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আর এই ক্ষেত্রটা হচ্ছে অসীম পর্যন্ত। কোন পর্যন্ত, অসীম পর্যন্ত। কোন তুমি একটা যদি চার্জ নাও, তারপর একটা এইটুকু অঞ্চল না, এটা একেবারে বলতে গেলে তোমার এই রুম ছয়টা ছয়টা পাশের রুমে চলে যাবে। তার মানে তোমার শরীরের মধ্যে যে ইলেকট্রন প্রোটন গুলো আছে ওটা আমাকেও আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, এটাই বলতেছে। তোমার কি স্লাইড লেখো না নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারবো না। ও আচ্ছা, ধন্যবাদ। তো চার্জ দুই ধরনের, যেটা আমি আগে বললাম, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ হচ্ছে একটা প্রোটন বলতে পারো, আর নেগেটিভ আছে ইলেকট্রন। যেমন ইলেকট্রনের ঋণাত্মক চার্জযুক্ত এবং প্রোটন ধনাত্মক চার্জ, এটা আমরা জানি সবাই, এক্সপ্লেন করার কিছু নাই। সমজাতীয় চার্জ একে অপরকে প্রতিকর্ষণ করে না, বিকর্ষণ করে। আচ্ছা, সমজাতীয় চার্জ একে অপরকে কি করে, বিকর্ষণ করে। আর বিপরীত চার্জ একে অপরকে কি করে, আকর্ষণ করে। এটা একটা ধর্ম। যেমন ধনাত্মক আর ঋণাত্মক চার্জ একে অপরকে কি করে, আকর্ষণ। তারপর ধনাত্মক ধনাত্মক আর ঋণাত্মক ঋণাত্মক চার্জ গুলো একে অপরকে বিকর্ষণ করে। আচ্ছা, ধনাত্মক আর ঋণাত্মক চার্জ এটা কি পরস্পর বিপরীত চার্জ না, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ, তাহলে এরা একে অপরকে কি করে, আকর্ষণ করে। আর ধনাত্মক ধনাত্মক আর ঋণাত্মক ঋণাত্মক একে অপরকে বিকর্ষণ করে। একটা অ্যাট্রাকশন, একটা রিপালশন, রিপালশন ফোর্স আর একটা অ্যাট্রাকশন ফোর্স। আচ্ছা, আদান সংরক্ষিত থাকে, ল অফ কনজারভেশন অফ চার্জ। চার্জ সৃষ্টি বা বিলুপ্ত হতে পারে না, শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়।
এটাকে কার্শফ ল বলে, যখন ইন্টারে যাবো তখন পড়বা কার্শফের সূত্র। আপাতত একটু ধারণা দিই আমি। চলতরিতের ক্ষেত্রে দেখো, এটা এখান থেকে ধরো একটা চার্জ আসতে, বিদ্যুৎ আসতেছে I1, I2, I3, আর এখানে তিনটা আইসা এখান থেকে তিনটা চলে যাইতেছে, ধরো I4 চলে যাইতেছে, I5 চলে যাইতেছে, I6 চলে যাইতেছে। তাহলে যে পরিমাণ আসতেছে ওই পরিমাণে তো চলে যাবে, তাই না? এটাকে বলা হয় জাংশন বিন্দু, যেখানে সবকিছু মিলিত হয়। তাহলে আসতেছে যেগুলো আসতেছে, মনে করো যেগুলো প্রবেশ করতেছে আর যেগুলো চলে যাইতেছে, আপাতত ধরো প্রবেশ করতেছে, যেগুলো চলে যাইতেছে, এরা কি হবে? সমান হবে, কারণ যে পরিমাণ আসছে ওই পরিমাণ তো চলে যাবে। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ, যে আদানগুলো এখানে আসবে, চলো এইগুলা, আর এখান থেকে একেবারে চলে যাবে, এখানে বাইরে থেকে কোনো কিছু আসবেও না, আবার চলেও যাবে না। তো এটাই বলছে যে আদান কি সবসময় কি থাকে? সংরক্ষিত থাকে, কনজারভেশন অফ এনার্জি। ওই কনজারভেশন অফ এনার্জি পড়ছো না? শক্তি কি হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, ওইটাই। চার্জ নির্দিষ্ট পরিমাণে থাকে, চার্জ নির্দিষ্ট পরিমাণ থাকে, কোনো চার্জ সবসময় কিউ ইকুয়াল টু এন ই, এই সূত্র অনুসারে থাকে যে এন ইকুয়াল টু, আচ্ছা এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি। এটা একটু খাতায় লেখো, আমি বলি, লেখো চার্জের কোয়ান্টায়ন। হ্যাঁ, 4 নম্বর পয়েন্টটা, চার্জের কোয়ান্টায়ন, চার্জের কোয়ান্টায়ন, 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 চার্জের কোয়ান্টায়ন, ইংলিশে বললে কোয়ান্টাইজেশন অফ এনার্জি। চার্জের কোয়ান্টাম তো আমি বলি, লেখো, কোনো বস্তুতে সঞ্চিত আদান, কোনো বস্তুতে সঞ্চিত আদান, কোনো বস্তুতে সঞ্চিত আদান একটি ক্ষুদ্রতম সংখ্যার, কোনো বস্তুতে সঞ্চিত আদান, এটুকু লেখছো? কোনো বস্তুতে সঞ্চিত আদান একটি ক্ষুদ্রতম সংখ্যার সরল গুণিতকের, হ্যাঁ, একটি ক্ষুদ্রতম সংখ্যার সরল গুণিতকের সমান, একটি ক্ষুদ্রতম সংখ্যার সরল গুণিতকের সমান। ওই যে বোর্ডটা আনো তো, সাদা লেখার জন্য আনা যায় এখানে। আসছে না? আচ্ছা, তো সংখ্যাটা আরেকবার বলো তো আমাকে। আচ্ছা, বুঝতে পারছি। একটা বস্তু ধরো, এই বস্তুর একটা চার্জ আছে, কি পরিমাণ চার্জ আছে, ধরো কি পরিমাণ চার্জ আছে। তো এই যে আদান, এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে আমরা ই ধরতেছি, এর সরল গুণিতকের সমান। গুণিতক মানে তো গুণ বোঝায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকম। তো যে সংখ্যার সাথে গুণ বোঝায় ওটাকে বলে সরল গুণিতক। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা n গুণ দিব, তাহলে যেটা পাবো ওইটা হচ্ছে ওই বস্তুতে সঞ্চিত আদান বা চার্জ। তো এই ক্ষুদ্রতম সংখ্যার মান হচ্ছে 1.6 ইন্টু এর চেয়ে নিচে কোনো চার্জকে ভাঙা যায় না। এটা কি সর্বনিম্ন, এটাকে আর কি করা যায় না, ভাঙা যায় না। এটা হচ্ছে সর্বনিম্ন, এটার সাথে আমরা কোনো একটা সংখ্যা গুণ দিব, গুণ দিলে আমরা একটা বস্তুর মোট চার্জ পাবো। এটা কি বস্তুতে সঞ্চিত মোট চার্জ বা আদান। তো এইটুকু লেখো।
ই লিখছি। আচ্ছা, আর এন কি? এন আচ্ছা একটা পূর্ণ সংখ্যা, এন অবশ্যই কি পূর্ণ সংখ্যা যার দ্বারা প্রকাশ করে। এন বিলংস টু জেড, পূর্ণ সংখ্যা। এন ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। ভগ্নাংশ না কিন্তু। এটুকু কারো সমস্যা আছে? কোশ্চেন থাকলে বলতে পারো যে বুঝি নাই। সমস্যা বল। এন এর মান, এন তো চার্জ না, এন তো একটা সংখ্যা, একটা সরলগুণিতক। এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা, এটার সাথে আমরা কিছু একটা গুণ দিব, একটা সংখ্যা গুণ দিতে পারি, 3 4 5 6। এটা আচ্ছা, তোমার কাছে এখন ধরো 5টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তার সাথে কত গুণ দিবা? 5, এটাই, আর কিছু না। দেওয়া থাকতে পারে, বের হতে পারে। আমরা এই যে এখন একটা ম্যাথ করবো, এটা বের করতে হবে। তো আগেরটা কেমনে যাবো? এটা ক্লিক করবো নাকি? এটা ডাবল ক্লিক নাকি ওয়ান ক্লিক? আচ্ছা, আচ্ছা, এখানে হলো চার্জের বৈশিষ্ট্য, ম্যাথ পড়ে আসতেছে। চার্জ স্থানান্তরিত হতে পারে, এটা আমরা দেখছি। তারের মধ্যে দিয়ে চার্জ কি হয়? স্থানান্তরিত হয়, তখন ওটাকে আমরা চলতড়িৎ বলি। বিশেষ করে পরিবাহী পদার্থের ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে চার্জ স্থানান্তরিত হয়। কিছুক্ষণ আগে আমি যেটা এক্সপ্লেন করলাম, কার্শফের ল, যেটা চার্জের কারণে বল তৈরি হয়। দুটি চার্জযুক্ত কণার মধ্যে কুলম্ব বল কাজ করে, যা দূরত্বের বর্গের বিপরীত অনুপাতে এবং চার্জের গুণফলের অনুপাতে হয়। চার্জ একটি ভৌত রাশি, এটি পরিমাপযোগ্য এবং এর একক হলো কুলম্ব। চার্জবাহিত কণাগুলো চুম্বক ও তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। এখানে এক্সপ্লেন করার মতো কিছু দেখতেছি না যদিও। এটা হলো কুলম্ব ল, এটা আমি একটু পরে আসতেছি, পরে এক্সপ্লেন করব। তো চার্জ একটি ভৌত রাশি। ভৌত রাশি কি? যা পরিমাপযোগ্য। আমাদের মহাবিশ্বে যেগুলো মাপা যায় সেগুলোকে আমরা কি বলি? রাশি বা ভৌত রাশি। একটি পরিমাপযোগ্য, হ্যাঁ এটা পরিমাপযোগ্য, এর একক কি? কুলম্ব। চার্জবাহিত কণাগুলো চৌম্বক বা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। যে কোনো ধরনের একটা চার্জ ধরুন, তার চারদিকে একটা ফিল্ড থাকে, সেটাকে তার কি বলে? ক্ষেত্র। এটা 6 নম্বর আমরা পড়ে আসি। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে, নিচে কোনটি চার্জের মান হওয়া সম্ভব? তো এটা আমরা চার্জের কোয়ান্টাম দিয়ে ব্যাখ্যা করতে পারি যে কোনটা কোন মান হওয়া সম্ভব নাকি সম্ভব না। আচ্ছা, প্রথম একটা ক্ষেত্রে আমরা দেখাই, ধরো কয়ের ক্ষেত্রে দেখাই। কি ইকুয়াল টু কি আমরা শিখলাম? এন এ। আর এন এর মানটা কি হইতে হইব? পূর্ণ সংখ্যা হইতে হইব, বাস্তব না, পূর্ণ সংখ্যা হইতে হইব। তাহলে এখানে একটা চার্জের মান দেওয়া আছে না, এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে, আর ই এর ভ্যালু আমরা জানি। তাহলে আমরা এন বের করবো। এন যদি পূর্ণ সংখ্যা হয়, তার মানে এই চার্জ হওয়া সম্ভব। আর যদি না হয় তাহলে সম্ভব না, তাহলে একটা উল্টাপাল্টা একটা ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, এটা কিউ এর মান। এই যে চার্জ দেওয়া আছে, আমরা তো চার্জকে কিউ দ্বারা প্রকাশ করি, তো কিউ এর ভ্যালু গুলা দেওয়া আছে, আর ই এর ভ্যালু আমরা জানি। তাহলে আমরা ভাগ দিয়ে দেখবো যে পূর্ণ সংখ্যা আসে কিনা। যদি আসে তার মানে চার্জের ভ্যালু ঠিক আছে, আর যদি না আসে ভুল আছে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখি, এখানে কিউ এর মান কত? 1.6 × 10⁻⁻⁴। আর ই এর ভ্যালু কত? 10⁻⁻19। তো এটাতে এটা ভাগ দাও, কত আসে দেখো, এন এর মানটা বের করো, ক্যালকুলেটরে দেখো কত আসে। দশ আসে কিনা?
10। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা না? তার মানে এটা ভ্যালু ঠিক আছে। একই রকম ভাবে বাকিগুলো দেখো তো, লিল ওয়ান নাকি? তোমাদেরই ঝামেলা হইতেছে। আচ্ছা দেখো বাকিগুলা দেখো, আমেরিকান রেফার এগুলো করে দেখো, চেক করে দেখো, এনার ভ্যালু বের করো, এটা ক্ষেত্রে এনার ভ্যালু বের করো। এখানে মাইনাস আছে, তার মানে এখানে ইলেকট্রন আছে, তো এখানে মাইনাস দিবা। এর ভ্যালুটা এটা মুছে দিই আমি, হ্যাঁ লিখবো কোথায়, আপাতত তো লিখতে হবে। 2 পয়েন্ট সামথিং আসলে হবে না, একেবারে পূর্ণ সংখ্যা হবে। কিউ এর মান দেওয়া আছে 3.2 10 টু পাওয়ার -19 এন। আচ্ছা এর ভ্যালু কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, নেগেটিভ হলে ইলেকট্রন বোঝায় আর পজিটিভ হলে প্রোটন বোঝায়। যে চার্জ আছে 1.6 × 10 টু পাওয়ার -19, মাইনাসও কখনো আসবে না, এখানে মাইনাস না, তাহলে আমরা এর ভ্যালুটা কি বসাইছি, মাইনাস বসাইছি, তখন ওটা আমরা ইলেকট্রন ধরে নিছি। হ্যাঁ এখানে ক্লিক করবো, ক্লিক করার আগে চলে যায়। আচ্ছা এনার বিলে কত আসছে বলো তো? -2। ভাই আমার এর চাইতে হোয়াইট বোর্ডে অনেক ভালো, পাশে একটা হোয়াইট বোর্ড থাকলে। আচ্ছা এটা কি হইতাছে, খালি নাই দেখো তো। এটা এরকম করতেছে। স্যার কি ক্লাসে ইউটিউবে দেবে নাকি? স্যার যে এটা দশ আসছিল। ও ওখান থেকে তো ই করা যায়, তাহলে আঙ্গুল দিয়ে করা দরকার কি? না আগে আগে 10 থেকে 1। হ্যাঁ ঠিক আছে, এই তো এখন ঠিক আছে। আচ্ছা এটা কি রেজাল্ট না? এটা হ্যাঁ মুসলে আবার এরকম হয়।
আচ্ছা, এর ভ্যালু দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ইলেকট্রন, হ্যাঁ সেটা ব্যবহার করব, কারণ চার্জ তো পজিটিভ নেগেটিভ দুইটা হইতে পারে, তাই না? তাহলে এর ভ্যালু কি হইতে পারে? দুইটা হইতে পারে। তো কি ইকুয়াল টু এন কিউ বাই ই। তো ক্ষয়ের ক্ষেত্রে এই যে এটা বসাই দাও আর ই বসাই দাও, কত আসছিল মান? আচ্ছা, এটা 2 আসছিল। এটা কি পূর্ণ সংখ্যা না? তার মানে এটার ভ্যালু ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। গ দেখো তো, পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক আসে। তার মানে এটা সম্ভব না। ইলেকট্রনকে কাটা যায় বা স্লাইস করা যায়, ভাগ করা সম্ভব না। তার মানে এটা কোন একটা ভগ্নাংশ সংখ্যা যেহেতু আসছে, তাহলে ইলেকট্রন আমার কাছে কত ছিল মানে এটা 1.25 বলতে কোন ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন হতে পারে, দুইটা হতে পারে। 0.25 ইলেকট্রন আবার কোনটা? এটাই তো, এটা তো স্লাইস করা যায় না। তার মানে এই ভ্যালু কোনোদিন সম্ভব না। এটুকু বুঝছো? এটা দেখো তো, এটা কত আসে? 2.81। দুইটা সম্ভব, তিনটা সম্ভব, কিন্তু 2.8 সম্ভব সম্ভব না। তাহলে প্রথম দুটা সম্ভব, বাকি দুটা সম্ভব না। এইগুলো চার্জের মান সম্ভব না। তাহলে পরের স্লাইডে চাই। কোন বস্তু চার্জ -2 কুলম্ব হতে হলে ওই বস্তুকে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে? ইলেকট্রন সংখ্যা চাইছে। ওই যে আমরা এন যেটা বের করছি না, পূর্ণ সংখ্যা, ওইটা কি ইলেকট্রনের সংখ্যা। কি ইকুয়াল টু এন? কত আসে দেখো? হ্যাঁ, ইলেকট্রনের চার্জ, কারণ মোট চার্জ দেওয়া আছে আমার। তাহলে মোট চার্জ দিয়ে যদি আমি একটা চার্জ দিয়ে ভাগ দিই, তাহলে কয়টা চার্জ আছে ওটা বের হয়ে যাবে। 1.20 মাইনাস 19। তাহলে এতটি ইলেকট্রন। আচ্ছা বলো তো, এটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? কেন পূর্ণ সংখ্যা না? কেন দশমিক আছে এখানে? তো এটার পরে 19টা শূন্য আছে। তুমি এই সংখ্যাকে এটাতে গুণ দাও, তাহলে দশমিক তো থাকেই না। এটা পূর্ণ সংখ্যা, তুমি দেখো 1.25 আছে না, এটার সাথে তুমি এটা গুণ দাও, তাহলে দশমিকটা সরে যায় না? বুঝো নাই? আচ্ছা, 1.25 ইন্টু 10⁻² আছে, 100 গুণ আছে। তাহলে এই 1.25 এর সাথে আমি কত গুণ দিতেছি? 100। তাহলে কত আসে? তো এটা কি পূর্ণ সংখ্যা না? তাই এখানে এটা কি অবস্থায় আছিল? হ্যাঁ, 10 গুণ অবস্থায় আছিল। তো এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ভগ্নাংশ তো এইটুকু, কিন্তু পুরোটুকু কি পূর্ণ সংখ্যা। বুঝতে পারছো? এক্সপ্লেন তো করলাম কেন। আচ্ছা, আবার বুঝাইতেছি আমি। ধরো একটা সংখ্যা আছে এইভাবে 1.25 ইন্টু 10⁻² আছে। তো এটা বলতে কি বুঝাইতেছে? 100 না? 100 আকারে লিখলাম। তো 1.25 100 যদি গুণ দাও, তাহলে কি আসে? 125 আসে না? এইটুকু অংশ ঠিক আছে ভগ্নাংশ, কিন্তু পুরাটা অংশ কি পূর্ণ সংখ্যা। ঠিক তেমনই এটা, এইটুকু অংশ ঠিক আছে ভগ্নাংশ, কিন্তু এটার সাথে তো দেখো একের পরে 19টা শূন্য, একটা বিশাল বড় একটা সংখ্যা কি অবস্থায় আছে? তাহলে এই ভগ্নাংশ হইতো মাইনাস মাইনাস তো আসে নাই। তো বুঝতে পারছো? তাহলে আমি যদি কোনো একটা বস্তুতে -2 কুলম্ব চার্জ করতে চাই, তাহলে আমাকে কয়টা ইলেকট্রন লাগবে? এই যে এটা।
নেক্সট স্লাইডে যাই। কার কোনো কোশ্চেন আছে? অনেকে কোশ্চেন থাকলে বলে না, পরে স্যারে যা বলবে যে কিছু বুঝিনি। আচ্ছা, কোন বস্তু থেকে এতটি ইলেকট্রন সরিয়ে নিলে ওই বস্তুর চার্জ কত হবে? এটা করো। এটা চার্জের মান চাইছে, তাহলে কি এর মান চাইছে? কিউ বের করে ফেলো। হ্যাঁ, এনি। এনের মান তো দেওয়াই আছে, এতটি ইলেকট্রন এন দেওয়া আছে, তোমাকে কিউ বের করতে বলছে। আর ই তুমি জানো, এটা কি ইলেকট্রনের সংখ্যা না? কিউ ইকুয়াল টু এন, এন এর মান দেওয়া আছে। আচ্ছা, এটা কি ইলেকট্রন না? ইলেকট্রন, তাহলে মাইনাস দিতে পারো। কত আসে? দিলেও পারো, না দিলেও পারো, সমস্যা না। আচ্ছা দিলাম। ইলেকট্রন যেহেতু দিতে পারো, তাহলে এত কুলম। দুইটাই হবে, যেহেতু ইলেকট্রন তো তাই স্পেশাল ভাবে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। এটাই অ্যান্সার। এটা প্রথম সূত্র এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার সূত্রের অভাব নাই, তোমাদের তো মনে করো যে 7টা বা 8টা এরকম সূত্র আছে, ইন্টার 20-25টা আছে। তোমাদের এই চ্যাপ্টার শুধু কুলম্ব পর্যন্তই, আরো অনেক আছে। ইন্টার শুধু কুলম্ব পর্যন্তই পড়ানো হয়, একেবারে ইজি চ্যাপ্টার। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কিছু? এটা চার্জের মান বের করতে বলছি, এন এর মান দেওয়াই আছে যে এতগুলো ইলেকট্রন। আর একটা ইলেকট্রনের চার্জ তুমি কি জানো না? হ্যাঁ, এটা গুণ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এটা টিপ দিন। আচ্ছা, মাইনাস না দিলেও হয়, সমস্যা নাই। ওই ধনাত্মক চার্জ বললে পজিটিভ ধরি, আর ঋণাত্মক চার্জ ধরলে নেগেটিভ ধরি, বেশ এইটুকু। ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। তোমরা অনেকে ওই যে ক্লাসে খেলছো, ওই যে প্লাস্টিকের কলম মাথায় বসে তারপর কাগজ দিয়ে করছো না, আকর্ষণ হয় না? হ্যাঁ, তো ওইটাই আমরা করি। এই যে এখানে করা হইতেছে, দেখো সিল্ক, একটা সিল্কের একটা কাপড় নিছি আর একটা কাচের একটা দণ্ড নিছি, দুটাকে ই করছি ঘর্ষণে। পরে কি হয়েছে, এখানে যে কাচের যে ইলেকট্রন গুলো আছে, কাচের যে ইলেকট্রন গুলো আছে, এটা সিল্কের কাপড়ে ট্রান্সফার হয়ে গেছে। বুঝতে পারছো? কাচের যে ইলেকট্রন গুলো সিল্কের কাপড় ট্রান্সফার হয়ে গেছে, তাহলে সিল্ক কি চার্জ হইব? নেগেটিভ। আর কাচটা কি চার্জের হবে? বুঝতে পারছো? একটা সিল্কের কাপড় দিয়ে কাচকে আমি কি করছি, আহিত করছি, ঘষা দিছি, তাহলে কাচের যে ইলেকট্রন গুলো আছে এগুলো কোথায় চলে যাবে? সিল্কে চলে যাবে। তাহলে সিল্ক কি চার্জ হইব? নেগেটিভ হবে। আর কাচের তো ইলেকট্রন কমে গেছে, তাহলে ওটা কি চার্জ হইব? পজিটিভ। তারপর একটা প্লাস্টিকের ফ্লানেল নাও, এটা এক ধরনের কাপড় আর কি। তো ফ্লানেল দিয়ে একটা প্লাস্টিকের দণ্ডকে যদি ঘষো, তাহলে এখানে ফ্লানেল থেকে ইলেকট্রন গুলো প্লাস্টিকে চলে যাবে, তাহলে প্লাস্টিক কি চার্জ হইব? নেগেটিভ। আর ফ্লানেল পজিটিভ। সমস্যা? আরেকবার। আচ্ছা, এটা দেখো, এটা ফ্লানেল, তো ফ্লানেল দিয়ে প্লাস্টিক আমি ঘষলাম, তাহলে ফ্লানেল যে ইলেকট্রন গুলো আছে এগুলো কোথায় চলে যাবে? প্লাস্টিকে চলে যাবে। তাহলে প্লাস্টিকে কি চার্জ হইব? নেগেটিভ। আর ফ্লানেল পজিটিভ, যে ধরনের ইলেকট্রনের আধিক্য চলে গেছে, আধিক্য হয়েছে, তাই এই কারণে ওখানে পজিটিভ হয়ে গেছে। ইলেকট্রন কমে গেছে না এখানে, তাহলে এটা পজিটিভ। আর এখানে ইলেকট্রন বাইরে গেছে, তাহলে এটা কি? নেগেটিভ। নেক্সট স্লাইড। তড়িতাবেশ বা আহিতকরণ। এই যে আমরা যে ঘটনাটা দেখলাম কিছুক্ষণ আগে, এটা কি বলতেছি? তড়িতাবেশ। আবেশ জিনিসটা কি, যে একটা আহিত বস্তুর মাধ্যমে কোন একটা অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়াকে বলা হয় তড়িতাবেশ। বুঝো নাই? আহিত বলতে চার্জিত বুঝায়। এই যে ধরো
কেমন কেমন বুঝাই, এই যে তুমি যে কলম, প্লাস্টিকের কলমটা যে চুলে করছো, তো ধরো এই প্লাস্টিক কলমে কি হয়েছে, চার্জ যুক্ত হয়ে গেছে না? তো তুমি তারপর কি করছো, কাগজের উপরে ধরছো, তো কাগজটা কি হয়ে গেছিল, উঠে আসছে। তা কাগজে কি কোনো চার্জ ছিল? এই কাগজে কি কোনো চার্জ ছিল? তাহলে ওটা চার্জিত হলো কেমনে? এই ঘটনাকে বলা হয় তড়িতাবেশ। মানে একটা চার্জ আছে, আরেকটা চার্জ নাই, ওই যেটা চার্জ আছে ওইটা দিয়া যেটা আমাদের চার্জ নাই ওটারে চার্জ দিলাম, ওটা কি বলতেছি কি, তড়িতাবেশ। তো এটা কেমনে করা যায় আমি বলি। ধরো এটা ধনাত্মক চার্জ, ঠিক আছে, আর এটা একটা অনাহিত বস্তু। এখানে একটা খেয়াল করো, এখানে একটা খেয়াল করো, প্লাস মাইনাস, হ্যাঁ, এটা একটা অনাহিত বস্তু। তো অনাহিত বস্তুর মধ্যে সমান পরিমাণ ধনাত্মক আর ঋণাত্মক চার্জ থাকে, আর এটা একটা আহিত বস্তু, এটার মধ্যে শুধু ধনাত্মক চার্জ আছে। আমি এই বস্তুটা কাছে নিয়ে আসলাম, তা কাছে যদি নিয়ে আসি, এটার কি কি চার্জ গুলো ওকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জ গুলা, মাইনাস গুলা। তাহলে এর পরিচিতটা হবে এরকম। তাহলে ঋণাত্মক চার্জ গুলো এই পাশে এসে পড়বে, আর ধনাত্মক চার্জ গুলো ওই পাশে চলে যাবে। তাহলে এই পাশে হলে ওই পাশ ঋণাত্মক হয়ে যাবে, এই পাশ ধনাত্মক হয়ে যাবে, ব্যাস। এই যে এখানে এটাই দেখানো হয়েছে যে চার্জ গুলো সেপারেট হয়ে গেছে। বুঝতে পারছো? আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, তাহলে এটা পজিটিভ না? তাহলে কি করবে, বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে। এটুকু বুঝছো? কি কোনো সমস্যা? আচ্ছা, দুটি ধাতব গোলক আছে, একটি ধনাত্মক চার্জযুক্ত কাচের দণ্ড দিয়ে দুটি গোলককে কি দুই ধরনের চার্জে রূপান্তর করা সম্ভব? সম্ভব। ধরো দুটি ধাতব গোলক, না, ধাতব গোলক তো মনে করো পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে শুরুর দিকে, শুরুর দিকে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তো ধনাত্মক চার্জযুক্ত কাচের দণ্ড, তো আমি একটা দণ্ড নিলাম যেটা ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত দণ্ডটা আমি কাছে নিয়ে আসবো। এটা কি অবস্থা আছে, স্পর্শ করে আছে না? আলাদা থাকলে কিন্তু হইব না, স্পর্শ করা থাকবে। তাহলে এটা তো ধনাত্মক, তাহলে ঋণাত্মক চার্জগুলো এই পাশে এসে পড়বে, আর ধনাত্মক চার্জগুলো ওই পাশে চলে যাবে। এখন আমি কি করলাম, এই বস্তু দুটো আছে না, আলাদা করে দিলাম। তাহলে আলাদা করলে একটা মধ্যে শুধু ঋণাত্মক থাকবে চার্জ, আর আরেকটার মধ্যে শুধু পজিটিভ চার্জ থাকবে। তার মানে একটা ধনাত্মক বা ঋণাত্মক যেটা হোক না কেন, ঋণাত্মক থাকলে তো এই পাশে পজিটিভ হইতো, আর ওই পাশে নেগেটিভ থাকতো। তো যেটা হোক না কেন, একটা চার্জিত বস্তু দ্বারা আমি দুইটা গোলককে ভিন্ন ধর্মে কি করতে পারি, আলাদা করতে পারি ভিন্ন চার্জে। তাহলে এটা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। বলো। আচ্ছা, কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন আছে? বুঝছো এটা? আসলে বুঝছো? সত্যি? কোশ্চেন আছে? এখানে না, আপাতত কোশ্চেন করার মতো কিছু না। এই যে যেটা আমি চিত্রে দেখালাম ওইটা এখানে। হ্যাঁ, ধনাত্মক চার্জ দিছি, এখানে দুইটা একই রকম প্রথমে চার্জ ছিল, এটার আকর্ষণের কারণ, ধনাত্মক চার্জের আকর্ষণের কারণে ঋণাত্মক চার্জগুলো এই পাশে এসে পড়ছে, আর ধনাত্মক চার্জগুলো ওই পাশে চলে গেছে। তারপর দুইটা বস্তুকে আমি কি করছি, আলাদা করছি। কেন? কারণ সমধর্মী চার্জগুলো একে অপরকে কি করে, বিকর্ষণ করে। সমধর্মী চার্জগুলো কি করে, হ্যাঁ, এই যে এই দুটা সমধর্মী চার্জগুলো কি করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষণ করে। তা আকর্ষণ করলে ঋণাত্মক চার্জগুলো কাছে আসবে, আর ধনাত্মক চার্জগুলো দূরে চলে যাবে। আচ্ছা, এটা একটা ইলেকট্রোস্কোপ। তো এটা কেমনে কাজ করে আমি বলি। এখানে চার্জ সৃষ্টি করা হয়, তাই নাম দিয়েছে ইলেকট্রোস্কোপ।
কিভাবে করে দেখো, এটা একটা ধাতব দণ্ড, এটা ধাতব, আর এখানে যেটা আছে এটা ধাতব দণ্ড, আর এখানে একটা পাতলা পাত আছে, একেবারে পাতলা। তো আমি একটা দণ্ড নিলাম যেটা ধনাত্মক চার্জ যুক্ত, এখানে যদি আমি নিয়ে আসি, এটা কাছে যদি নিয়ে আসি, তাহলে ঋণাত্মক চার্জগুলো কি এসে পড়বে, আকর্ষণ করবে, কাছে আসবে। ঋণাত্মক চার্জগুলো যদি এখানে প্রথমে কি এখানে ধনাত্মক ঋণাত্মক সবগুলো ছিল না, তার ঋণাত্মক চার্জগুলো কি হয়ে গেছে, উপরে চলে গেছে, তাহলে এখানে শুধু কি আছে, ধনাত্মক চার্জগুলো আছে। তাহলে দুইটা পাতে দুইটা ধনাত্মক চার্জ আছে, তাহলে ধনাত্মক চার্জগুলো একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এটা যে ফাঁকটা আছে ওটা কি হয়ে যাবে, বাইরে যাবে। তো এটাই বলা হয়েছে যে ইলেকট্রোস্কোপ এইভাবে কাজ করে। তুমি এটা যত কাছে নিয়ে আসবা, ঋণাত্মক চার্জগুলো তত এখানে চলবে, আর এখানে ধনাত্মক চার্জ বেশি হবে, তখন দুইটা পাত একে অপরকে বিকর্ষণ করবে। বুঝছো, তুমি বুঝছো কি বলছে বলো তো আরেকবার। দুইটা চার্জ ছিল, হ্যাঁ, তার ঋণাত্মক চার্জগুলো উপরে নিয়ে আসা পড়ছে, তো চার্জ হ্যাঁ থাকবে। তো দুইটা পাতে কি আছে, ধনাত্মক চার্জ আছে, তাহলে দুইটা পাতে একে অপরকে কি করছে, বিকর্ষণ করছে। এটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। আর এই দণ্ড যত কাছে নিয়ে আসা হবে তত কি হবে, বিকশিত করবে। বৈদ্যুতিক বল। এবার আমরা কুলম্ব বল বলবো, যে 3 নাম্বার পয়েন্ট পড়ি নাই যেটা, ওটা আমরা এখন বলবো। লেখো কুলম্ব বল। কুলম্ব, কুলম্ব। হ্যাঁ, যেটা আমরা যে বাদ রাখছিলাম ওটা এখন পড়বো। আচ্ছা, তো লেখো, সংজ্ঞাটা লেখো। একটি নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত, একটি নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত, একটি নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত, একটি নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু আদান, দুটি বিন্দু আদানের মধ্যে, দুটি বিন্দু আদানের মধ্যে, দুটি বিন্দু আদানের মধ্যে মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। ব্র্যাকেট দিয়ে লেখো কুলম্ব বল, ব্র্যাকেট দিয়ে লেখো কুলম্ব বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, কুলম্ব বল। দুটি আদানের গুণফলের সমানুপাতিক, দুটি আদানের গুণফলের সমানুপাতিক, দুটি আদানের গুণফলের সমানুপাতিক, দুটি আদানের গুণফলের সমানুপাতিক এবং সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ইনভার্স প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো লেখো ইচ্ছা চিহ্ন তো একটা কথা লেখো। এই বল, ইচ্ছা চিহ্ন তো একটা কথা লেখো। এই বল আদান দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই বল আদান দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। সংযোজক, সংযোজক
বাংলা শিখে থেকে বুঝতেছ। সংযোজক, সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই বল আধান দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ অর্থাৎ এখন এক্সপ্রেশন অবশ্যই লাগবে। আচ্ছা দেখো, দুইটা আমার কাছে আদান আছে, একটা ধরো Q1 আর একটা Q2, আর এদের মধ্যকার সংযোজক সরলরেখা এই যে এইটুকু, এটুকু ধরো ডি ধরো বা আর ধরো জেডে ধরো, সমস্যা নাই। তাহলে প্রথমে কি বলছে, এদের মধ্যকার যে কুলম্ব বল আছে না, এটা এফ, এটা সমান সমান কি, সমানুপাতিক কি, আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। প্রথম কি বলছে যে এই যে এই দুইটা চার্জের মধ্যকার যে কুলম্ব বলটা আছে, আকর্ষণ বা বিকর্ষণ বল হতে পারে বিপরীত চার্জ, তাহলে আকর্ষণ, আর সমধর্মী চার্জ হলে কি হবে বিকর্ষণ, যেটাই হোক না কেন, যাই হোক এই আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা এক নম্বর দিয়ে রাখো। তারপরে বলছে কি, তাদের দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, যেহেতু ব্যস্ত অনুপাতিক তাই ইনভার্স আকারে লিখছি। তাহলে এখন এই দুইটা একসাথে করে দিই, 1 আর 2 থেকে আধান দ্বয়ের ব্যস্ত অনুপাতিক দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। সেকেন্ডটা কি ছিল, দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি, দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, দূরত্বকে বর্গ করছি, তারপরে কি করছি ইনভার্স করছি। হ্যাঁ দুটো এক করবো, তা দুটো এক করে দিছি। এখন আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা সরাই দেই, এই যে সমানুপাতিক চিহ্নটা সরাই দিই, তাহলে একটা ধ্রুবক আসে না, ওটাকে আমরা কে দিয়ে লিখি বা সি দিয়ে লিখি। তুমি শব্দ, তুমি শব্দ হ্যাঁ, আচ্ছা পেনের বই কে দ্বারা প্রকাশ করছে আর ইন্টারের বইয়ে সি দ্বারা, তোমরা কে দ্বারাই শিখো ব্যাস। তো সমানুপাতিক চিহ্নটা সরাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেটাকে বলতেছে কি কে, এটুকু তুলো, স্লাইড তো এমনি পাওয়া যাবে, কিন্তু খাতা কলমে না লিখলে কেমন একটা ভাইব আসে না। চোখে দেখে আসলে দেখ মানে মনে রাখার মতো কিছু না। K Q1 Q2 divided by d square. আচ্ছা কে এর ভ্যালুটা আমি লিখে দিই, এটা হচ্ছে কে এর ভ্যালু। তোমাদের কারো জি এর ভ্যালু মনে আছে বলো তো? 6.673 10 to power -11 এককটা বলো, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। দেখো নিউটন মিটার স্কয়ার এইটুকু কিন্তু একই রকম আছে, এখানে কিন্তু আমরা ভর নিই না, আমরা কি নিছিলাম, চার্জ দিছিলাম না, আর চার্জের একক কি কুলম্ব, ব্যাস এইটুকু পার্থক্য। ওটার ক্ষেত্রে আমরা ভর নিছিলাম দেখে কেজি হয়েছে, আর এটার মধ্যে আমরা চার্জ দিচ্ছি দেখে কুলম্ব হয়েছে। কে আরেকটা বিশেষ মান আছে, এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় 1/4 পাই
অ্যাপসাইলন নট। এটা অ্যাপসাইলন নট, অ্যাপসাইলন, অ্যাপসাইলন। এটা এই যে 11-12 যাও চলো, আবার তো না শিখলেও চলো, সমস্যা নেই। বিলংস টু কেবল শিখলা তো 6-7 এ শেখার কথা। এটা লিখবা নাকি? আপাতত তোমাদের দরকার নাই, না শিখলেও চলো, কিন্তু জানা রাখা ভালো। না এই পুরোটা মান হচ্ছে এটা। সি ধরতে পারো, সমস্যা নাই, একই মান তো। সি ধরতে পারো, কেউ ধরতে পারো, ওটা সমস্যা না, তোমার ইচ্ছা কোনটা ধরবো। অ্যাপসাইলন নটের ভ্যালুটা লিখে দিব আমি। আচ্ছা না লাগলে যাও, তোমরা ব্রেনে নিতে পারতেছো না, কষ্ট হইতেছে। ক্লাস তো শেষ হয় নাই, আমি বিদায় দিতেছো? কে বিদায় দিতেছো? চলে যেতে পারো যদি তারা থাকে, না সমস্যা নাই, চলে যেতে পারো যদি তারা থাকে। নামাজ তো দেরি আছে, নামাজ তো আমিও করবো। আচ্ছা গোসল আমিও করি না, ওটা পরে। আচ্ছা দেখো, কুলম্বের শুধু একটা ম্যাথ আছে, একটি 1 কুলম্বের চার্জের উপর একটি -1 কুলম্বের চার্জ পরস্পরের সাথে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো, এই ক্ষেত্রে বলের মান কত হবে? তো এখানে একটা চার্জ আছে, এটা +1 কুলম্ব, আর এখানে আরেকটা চার্জ আছে -1 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্ব কত? 10 সেন্টিমিটার। মিটারে যদি নেই তাহলে 0.1 মিটার হবে। তাহলে সবকিছু আছে, 100 দিয়ে ভাগ দিবা না? দেখো এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কেমনে বেরোয়, দেখো ম্যাথ করলে বের হয়ে যাবে। আমাদের সূত্র এটা ছিল না, বসাই দাও। দেখো কত আসে, এটা আসে মাইনাস কত আসে, কত আসে? কে এর মান তো মাইনাস না, কে এর মান এটাই যেটা আছে ওইটাই। চার্জের মান প্লাস বা মাইনাস হতে পারে, উপরে লিখতে পারো, পাশে লিখতে পারো, ওটা ঝামেলা। কে এর মান তো পজিটিভ নেগেটিভ হয় না, কে এর মান এক ফিক্সড, কিন্তু কিউ এর মান পজিটিভ নেগেটিভ হয়। বলো। হ্যাঁ না নিলেও চলবে, এই যে এই চার্জের মাইনাসটা না নিলেও চলবে, তাহলে নেগেটিভ আসে। হ্যাঁ তাও অঙ্ক হবে, সমস্যা নাই। তোমার তো চার্জের মান বলের মান বের করতে বলছে, কত আসে কে বলতেছো না, এই কত আসে এটা? 10^11। তো এত নিউটন। বলের একক কি? নিউটন। আচ্ছা বলের চিহ্ন কি আসছে? মাইনাস আছে, মাইনাস দ্বারা আকর্ষণ বোঝায়। মাইনাস দ্বারা কি বোঝায়? আকর্ষণ বোঝায়। আর যদি বলের মান পজিটিভ আসতো, বিকর্ষণ। আমার স্লাইড তো শেষ হয় নাই, শেষ তো করতে হবে।
কি স্লাইড